চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হাইড্রোকার্বন অ্যালকেনের ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখেছি, নামকরণ, সেই সঙ্গে আইইউপিএসি নামকরণও দেখা হয়েছে। আজকে অ্যালকেন শ্রেণী যে হাইড্রোকার্বন যৌগগুলো আছে এদের ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ভৌত ধর্ম দেখে নিব। অ্যালকেনের ভৌত ধর্ম: সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের ভৌত ধর্ম। ঠিক আছে, তো অ্যালকেনের ভৌত ধর্মগুলোর ক্ষেত্রে মনে রাখবে এদের কার্বন সংখ্যার উপর কিন্তু ভৌত অবস্থাটা নির্ভর করে। কার্বন সংখ্যার উপর, যেমন কার্বন সংখ্যা যদি 4 হয়, কার্বন সংখ্যা C4 পর্যন্ত, কার্বন 4 সংখ্যা পর্যন্ত এরা কিন্তু গ্যাসীয় হয়, এবং কার্বনের সংখ্যা যদি 5 থেকে 17 হয়, কার্বন সংখ্যা 5 থেকে 17 পর্যন্ত তারা কিন্তু তরল হয়। আর কার্বন সংখ্যা 18 বা 18-র বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বর্ণহীন তরল হয়। সুতরাং সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো কঠিন হবে না, তরল হবে না, গ্যাসীয় হবে, সেটা কিন্তু তাদের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। বুঝা গেছে? ভৌত অবস্থাটা, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর ভৌত অবস্থাটা কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যা 4 পর্যন্ত যে ছোট ছোট হাইড্রোকার্বনগুলো তারা গ্যাসীয় হয়, অ্যালকেনগুলো। আর কার্বন সংখ্যা 5 থেকে 17 তারা সাধারণত তরল হয়। আর 18 বা 18-র বেশি কার্বনযুক্ত যে অ্যালকেনগুলো তারা বর্ণহীন তরল হয়। এটা হলো ভৌত অবস্থা। এবার আমরা যদি পরের দেখি, এরা কিন্তু অধ্রুবীয়, অ্যালকেনগুলো অধ্রুবীয় হয়, এরা অধ্রুবীয় হয় আর জল অপেক্ষা হালকা, জল অপেক্ষা এরা হালকা হয়, আর সেই সঙ্গে জলে অদ্রাব্য হয়। কিন্তু এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবক, যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদিতে জৈব দ্রাবকে দ্রাব্য হয়। মনে থাকবে? সেই সঙ্গে মনে রাখবে এই যে অ্যালকেনগুলো আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে এদের স্ফুটনাঙ্ক, এদের গলনাঙ্ক, এদের সান্দ্রতা বৃদ্ধি পায়। আণবিক গুরুত্ব যত বৃদ্ধি পাবে এদের স্ফুটনাঙ্ক, এদের গলনাঙ্ক, এদের সান্দ্রতা বৃদ্ধি পায়। কারণ কি জানো কেন বৃদ্ধি পায়? কারণ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। সে কারণে আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এদের স্ফুটনাঙ্ক, এদের গলনাঙ্ক, এদের সান্দ্রতা বৃদ্ধি পায় এই সম্পৃক্ত অ্যালকেনগুলোর। সেই সঙ্গে আইসোমারগুলোর ক্ষেত্রে মনে রাখবে, যদি আইসোমার হয়, আইসোমারের শাখা বৃদ্ধির সঙ্গে এদের স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক হ্রাস পায়। কারণ কি বলতো? কেন শাখা বৃদ্ধি? আইসোমারগুলো যে আছে সেই আইসোমারগুলোর শাখা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। কেন? কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাওয়ার ফলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হ্রাস পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ হ্রাস পায়।
এই হলো ভৌত ধর্ম। অ্যালকেনের ভৌত ধর্মের সাধারণ একটা তথ্য নিশ্চয়ই বোঝা গেছে যে ভৌত ধর্মটার এরা গ্যাসীয়, তরল না কঠিন হবে। মনে রাখবে, গ্যাসীয়, তরল না কঠিন হবে সেটা কিন্তু নির্ভর করবে এদের কার্বন সংখ্যার উপর। যেমন কার্বন সংখ্যা 4 পর্যন্ত এরা সাধারণত গ্যাসীয় হয়, কার্বন সংখ্যা 5 থেকে 17 এরা তরল হয়, আর কার্বন সংখ্যা 18 বা তার বেশি হলে এরা বর্ণহীন কঠিন হয়। কিন্তু এরা অধ্রুবীয়, জল অপেক্ষা হালকা, জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবক যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদিতে দ্রাব্য। সেই সঙ্গে আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং সান্দ্রতা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। আইসোমারগুলোর ক্ষেত্রে শাখা বৃদ্ধির সাথে সাথে এদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক হ্রাস পায়, কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাওয়ায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হ্রাস পায়। এলো ভৌত ধর্মের একটা ধারণা। আমরা এবার অ্যালকেনগুলোর রাসায়নিক ধর্ম দেখব। তো কোন একটা জৈব যৌগের রাসায়নিক সক্রিয় তখনই হয় যখন সেই জৈব যৌগটার মধ্যে ধ্রুবীয় বন্ধন উপস্থিত থাকে, অথবা যদি অষ্টক সম্প্রসারণ করতে পারবে এরকম মৌল উপস্থিত থাকে, অথবা যদি অষ্টক অপূর্ণ মৌল থাকে, তবে সেই রাসায়নিক যৌগগুলো, জৈব যৌগগুলো রাসায়নিকভাবে কিন্তু সক্রিয় হয়। বোঝা গেছে? অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি বললাম? যে সেই জৈব যৌগগুলো সাধারণত সক্রিয়, রাসায়নিক বিক্রিয়ার প্রতি সক্রিয়তা দেখায় যদি ওই যৌগের মধ্যে অধ্রুবীয় বন্ধনের উপস্থিতি থাকে, যদি অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারবে এরকম মৌল উপস্থিত থাকে, অথবা অষ্টক অপূর্ণ আছে এরকম মৌল উপস্থিত থাকে। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনে যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো, এই যৌগগুলোতে এ ধরনের কোনো কারণে কিন্তু উপস্থিত থাকে না। সে কারণে অ্যালকেনগুলো রাসায়নিকভাবে খানিকটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যেটা দেখব যে অ্যালকেনগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির। অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির। কেন বলো তো? কারণ হিসাবে আমরা মনে রাখবো কেন এরা নিষ্ক্রিয় প্রকৃতির। কারণ অধ্রুবীয়, যে একটু আগে যে কথাগুলো বললাম, অধ্রুবীয় বন্ধনের অনুপস্থিতি, বন্ধনের অনুপস্থিতি। 2 নাম্বার কারণ অষ্টক, মনে রাখবে, অষ্টক সম্প্রসারণে অক্ষম। 3 নাম্বার অষ্টক অপূর্ণ মৌলের উপস্থিতি। এই সমস্ত কারণের জন্য সম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো এক্ষেত্রে কিন্তু কি হয়, অ্যালকেন, মনে রাখবে, অষ্টক অপূর্ণ মৌলের অনুপস্থিতি। অষ্টক মৌলের কিন্তু উপস্থিতি নয়, অনুপস্থিতি। অর্থাৎ এমন কোনো মৌল নেই যার অষ্টক অপূর্ণ আছে। মনে থাকবে, অষ্টক অপূর্ণ আছে। আর সেই সঙ্গে মনে রাখবে তাহলে অধ্রুবীয় বন্ধনের, এই অধ্রুবীয় বন্ধনের উপস্থিতি, একটু অধ্রুবীয় বন্ধনের উপস্থিতি। তো এই তাহলে অ্যালকেনগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণ কি? যে কথাটা বলতে চাইলাম, অধ্রুবীয় বন্ধন, কিন্তু এদের সব বন্ধনগুলো অধ্রুবীয়। ধ্রুবীয় বন্ধনের অনুপস্থিতি, অর্থাৎ অধ্রুবীয় বন্ধনের উপস্থিতি। সেই সঙ্গে অষ্টক সম্প্রসারণ করতে পারবে এরকম কোনো মৌল উপস্থিত নেই। আবার সেই সঙ্গে মনে রাখবে যে অষ্টক অপূর্ণ আছে এরকমও কোনো মৌল নেই। সুতরাং রাসায়নিকভাবে অ্যালকেনগুলোর নিষ্ক্রিয়তার কারণ হলো অধ্রুবীয় বন্ধনের উপস্থিতি, অর্থাৎ ধ্রুবীয় বন্ধনের অনুপস্থিতি, সেই সঙ্গে অষ্টক সম্প্রসারণের অক্ষম,
এবং অষ্টক পূর্ণ মৌলের অনুপস্থিতি। আমরা বিশেষ বিশেষ শর্তে কিন্তু অ্যালকেনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা এই ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং মনে রাখার চেষ্টা করব। রাসায়নিক বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় বিক্রিয়ক, বিকারক এবং বিক্রিয়াজাত পদার্থ এই তিনটার মধ্যে দুটো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এই টাইপের কোশ্চেন হতে পারে, অথবা ইথানল থেকে মিথানল, ইথেন থেকে মিথেন, ইথেন থেকে ইথিলিন, এই ধরনের যে কনভার্সনগুলো, সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো মনে না রাখলে কনভার্সনগুলো করা খুব কষ্টকর। ফলে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে, উত্তর তৈরি করতে গেলে এই বিক্রিয়াগুলো মনে রাখা একদম আবশ্যিক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা খুব গুরুত্ব সহকারে বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করব। প্রথম টাইপের যে বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যালকেনের জারণ। অ্যালকেনের জারণ বিক্রিয়া। তো অ্যালকেনের জারণ আমরা বায়ুর উপস্থিতিতে যদি জারণ ঘটাই, বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কি করবে? জারিত হয়, আর সেই সঙ্গে মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। তাহলে যে কোনো অ্যালকেনকে যদি জারিত করা যায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে তারা জারিত হয়। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি মিথেনকে যদি দহন, এক কথা আমরা দহনও বলতে পারি এটাকে, যদি জারিত করা যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে আর জল হবে। বোঝা গেছে? এটা হলো কমন বিক্রিয়া অ্যালকেনের। আমরা যদি ইথেন নিই, ইথেনকে যদি জারিত করি বায়ুর অক্সিজেন দ্বারা, তাহলে দহন ঘটাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল হবে। যে কোনো অ্যালকেনকে যদি জারিত করা যায় বায়ু বা অক্সিজেন দ্বারা, তাহলে তারা জল আর কার্বন ডাইঅক্সাইডে জারিত হবে। এই বিক্রিয়াটা আজকে থেকে আমরা মনে রাখব যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনকে যদি জারিত করা যায়, দহন ঘটানো যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। আমরা জারণের ক্ষেত্রে দেখব নিয়ন্ত্রিত জারণে কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যায়, এবং এই জায়গাটা ইম্পর্টেন্ট। নিয়ন্ত্রিত জারণ সাধারণত নিয়ন্ত্রিত জারণ ধাতু বা ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়। ধাতু বা ধাতব অক্সাইড, এই ধাতু বা ধাতব অক্সাইড অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। আর সেই সঙ্গে তাপ চাপও একটা ফ্যাক্টর, তাপ চাপ থাকে, এবং অনুঘটকের ধরনের উপর, উষ্ণতা ধরনের উপর নির্ভর করে বিভিন্ন পদার্থ উৎপন্ন হয়। যেমন আমরা যদি একটা করে মনে রাখি, যেমন মনে করো মিথেন, এই মিথেনের সাথে যদি আমরা কপার অনুঘটক ব্যবহার করি 300 ডিগ্রি সি, এবং কপার অনুঘটক প্রায় 1100 ATM চাপ, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথানল উৎপন্ন হয়। এই যৌগটার নাম মিথানল। এবং পরবর্তীতে টনভার্সনের ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলো আমাদের কাজে লাগাতে হবে। কী করে মিথেন থেকে মিথানল যাওয়া যাবে। এটা হলো একটা নিয়ন্ত্রিত, মনে রাখবে, নিয়ন্ত্রিত জারণ। এভাবে যদি আমরা এই উষ্ণতা, এই অনুঘটক ব্যবহার করি, কিন্তু এই বিক্রিয়াটায় যদি আমরা কি করি, আমরা যদি মলিবডিনাম অক্সাইড দিয়ে বিক্রিয়াটা ঘটাই, উষ্ণতা যদি একটু বাড়িয়ে দিই প্রায় 450 ডিগ্রি সি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, এবং চাপ প্রয়োগ করা যদি যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর্মালডিহাইড হবে। বোঝা গেছে? ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছ, আমরা অনুঘটক চেঞ্জ করে দিলে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি। আবার মিথেনেরই যদি আমরা দেখি, মিথেনকে যদি ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথেন কী হবে, এবং মিথেন জারিত হয়, ফর্মালডিহাইড তৈরি করবে। সেই সঙ্গে অর্গানিক কেমিস্ট্রিতে ব্যালেন্স করতে হয় না, অতিরিক্ত যে যৌগগুলো তৈরি হয় সেই যৌগগুলো মনে না রাখলে হবে, মূল যৌগগুলোকে কিন্তু মনে রাখতে হয়। মনে থাকবে? এছাড়াও মিথেনের আর একটা বিক্রিয়া আছে, যেমন মনে রাখবে, মিথেনকে যদি প্রায় 1500 ডিগ্রি সিতে দ্রুত উত্তপ্ত করা হয়, তাহলে মিথেন কিন্তু অ্যাসিটিলিন উৎপন্ন করে। ফলে এই হলো নিয়ন্ত্রিত জারণ। মিথেনের ক্ষেত্রে আমরা মনে রাখার চেষ্টা করব এই যৌগগুলোর নাম ফর্মালডিহাইড, এবং এই যৌগটার নামও ফর্মালডিহাইড, এই যৌগটার নাম অ্যাসিটিলিন। নামগুলো ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করবে, এবং এই নামগুলো, এই হলো নিয়ন্ত্রিত জারণ, মনে থাকবে। এছাড়াও আর একটা জারণ মনে রাখার চেষ্টা করবে, যদি টারশিয়ারি হাইড্রোজেন থাকে, টারশিয়ারি হাইড্রোজেন বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। বোঝা গেছে? বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। যদি টারশিয়ারি হাইড্রোজেন হয়, টারশিয়ারি হাইড্রোজেন যেমন
টারশিয়ারি হাইড্রোজেন। এই টারশিয়ারি হাইড্রোজেনকে যদি KMnO4 দিয়ে জারিত করা যায়, KMnO4 দিয়ে, তাহলে টারশিয়ারি হাইড্রোজেন অ্যালকোহলে জারিত হয়। এই বিক্রিয়াটা মনে রাখবে, অ্যালকোহলে জারিত হয়। এর নাম আইসোবিউটেন। যৌগটার নাম হলো আইসোবিউটেন এবং এটা জারিত হয় টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন করে। ফলে এই জারণগুলোকে আমরা বলে থাকি নিয়ন্ত্রিত জারণ। ভীষণ ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রিত জারণ বলা হয় টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। বোঝা গেছে? এবং এই নিয়ন্ত্রিত জারণের মধ্যে কিন্তু এই বিক্রিয়াগুলো পড়ে। তোমরা বলতে পারবে যদি তাই হয় তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে? এই মিথেনকে যদি প্রায় 1500 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয় অক্সিজেন দ্বারা, তাহলে বলো তো কী হবে? এই হলো নিয়ন্ত্রিত জারণ। আমরা পরের বিক্রিয়া চলে যাব। তাহলে পরের বিক্রিয়া যাওয়ার আগে আরেকবার মনে করে দিতে চাই যে বিভিন্ন ধরনের 4-5 ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অ্যালকেনগুলো অংশগ্রহণ করে। এর মধ্যে নিয়ন্ত্রিত জারণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে নিয়ন্ত্রিত জারণের ফলে কি উৎপন্ন হয়? বিভিন্ন যৌগ। সাধারণত নিয়ন্ত্রিত জারণের ফলে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড এই জাতীয় যৌগ উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে সেটা কিন্তু বিক্রিয়া শর্তের উপর নির্ভর করে এবং এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। মূলত মিথেনের যে নিয়ন্ত্রিত জারণের ফলে বিভিন্ন যৌগগুলো আমরা পেলাম, এই যৌগগুলোকে মনে রাখার চেষ্টা করবে। আমরা চলে যাব দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া, যেখানে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, সাবস্টিটিউশন রিয়াকশন। নিশ্চয়ই জানা আছে দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া আমরা আগের ক্লাসে দেখেছি। প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে একটি গ্রুপ বা পরমাণু অন্য কোনো গ্রুপ বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। এই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকেনগুলো কিন্তু অংশগ্রহণ করে। সাধারণত এই প্রতিস্থাপন বিক্রিয়া আলো আর তাপের উপস্থিতিতে ঘটে। আলো আর তাপের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো সাধারণত ঘটে। সাধারণত তাপ প্রায় 200 থেকে 300 ডিগ্রি সি এই ধরনের উষ্ণতায় কিন্তু আলো আর তাপের উপস্থিতিতে ঘটে। সেই সঙ্গে অনুঘটক দরকার হয়। অনুঘটক মনে থাকবে। আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে যেমন হ্যালোজেনেশনের কথা বলো, আবার আমি বলছি আমরা এবার প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলবো এবং প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে হ্যালোজেনেশন নিয়ে কথা বলবো। হ্যালোজেনেশন কি? আলো আর তাপের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে। মোটামুটি যেটা বলছিলাম 200 থেকে 300 ডিগ্রি সি, আর সেই সঙ্গে অনুঘটক ব্যবহার করা হয়। অনুঘটক মনে থাকবে। অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াগুলো ঘটে এবং কি হয়? হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। এই হলো ছোট্ট একটা স্টেটমেন্ট হ্যালোজেনেশনের। আমরা যদি মিথেনের উদাহরণ হিসেবে ধরি, যেমন মিথেনের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই বিক্ষিপ্ত সূর্যালোকে, তাহলে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে যতগুলো হাইড্রোজেন আছে ধাপে ধাপে প্রতিস্থাপিত হতে থাকবে। আবার বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকে। বিক্ষিপ্ত সূর্যালোক আবার ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, মিথিলিন ক্লোরাইড তৈরি হবে এবং বিক্রিয়াটা কিন্তু শেষ পর্যন্ত চলবে। বিক্ষিপ্ত সূর্যালোক ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে CaCl3 হবে এবং শেষ পর্যন্ত যতগুলো হাইড্রোজেন আছে বিক্রিয়াটা চলতে থাকে। বিক্ষিপ্ত সূর্যালোক ক্লোরিনের সঙ্গে আবার ক্লোরিন ঢুকবে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, CCl4 পাওয়া যাবে। এই হলো বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায়। মনে রাখবে যৌগগুলো যেমন এটার নাম ক্লোরোফর্ম রূপান্তরের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। কিভাবে রূপান্তর ঘটাবে মিথেন থেকে ক্লোরোফর্ম, তখন এখান থেকে শুরু করে আমাকে এই পর্যন্ত যেতে হবে। এই যৌগটার নাম কার্বন টেট্রাক্লোরাইড। মনে রাখবে কার্বন টেট্রাক্লোরাইড এবং রূপান্তরের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে। এই হলো হ্যালোজেনেশন। আলো এবং তাপের উপস্থিতিতে বিক্রিয়াগুলো ঘটে, অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে এবং হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়।
যেমন মিথেনের ক্লোরিনেশনে আমরা এই বিক্রিয়াগুলো একই রকমভাবে যদি বলা হয় ইথেন C2H6 এবং একে যদি বিক্ষিপ্ত সূর্যালোক দেওয়া যায়, বিক্ষিপ্ত সূর্যালোক এবং প্রথম ধাপে বিক্রিয়াটা তাহলে কি হবে বলো তো? প্রথম ধাপে কি কোন যৌগটা উৎপন্ন হবে? আমরা এবার প্রতিস্থাপনের পরে বিক্রিয়া নিশ্চয়ই বোঝা গেছে, কোনো অসুবিধার কিছু নেই, বোঝা গেছে তো? আমরা এবার পরের বিক্রিয়া চলে যাব প্রতিস্থাপন, যেখানে নাইট্রেশন বিক্রিয়া বলা হবে। নাইট্রেশন প্রতিস্থাপন বিক্রিয়ার নাইট্রেশন, অর্গানিক কেমিস্ট্রিতে নাইট্রেশন বিক্রিয়া বলে বিক্রিয়া আছে। আমরা যেহেতু প্রথম বিক্রিয়া ঘটিত বিষয় নিয়ে আলোচনা করছি, ফলে এই যে হ্যালোজেনেশন বলা হলো, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, এই বিক্রিয়াগুলোকে একসঙ্গে বলা হয় হ্যালোজেনেশন। ফলে অর্গানিক কেমিস্ট্রিতে এই টাইপের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো বিভিন্ন নাম আছে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। আজকে থেকে মনে রাখার চেষ্টা করবে, এই ধরনের কোনো একটা গ্রুপ বা পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করার বিক্রিয়াটাকে অর্গানিক কেমিস্ট্রিতে হ্যালোজেনেশন বলা হয়। একই রকম আমরা পড়ব নাইট্রেশন। অর্গানিক কেমিস্ট্রিতে নাইট্রেশন বলে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে। নাইট্রেশন গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, মনে থাকবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড কি NO2 গ্রুপ প্রবেশ করে, NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, NO2 গ্রুপ প্রবেশ করে। বোঝা গেছে? তাহলে কোনো গ্রুপ বা পরমাণু যদি NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। সম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকেনের যেহেতু বিক্রিয়াগুলো আমরা পড়ছি, ফলে এক্ষেত্রে নাইট্রো অ্যালকেন তৈরি হয়। নাইট্রো অ্যালকেন মনে থাকবে। তাহলে অর্গানিক কেমিস্ট্রি আমরা আরেকটা বিক্রিয়ার নাম শুনলাম, বিক্রিয়াটার নাম নাইট্রেশন। আর যেহেতু আমাদের সব বিক্রিয়াগুলোই প্রথম আমরা অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন রকম বিক্রিয়া নিয়ে আলোচনা করছি, ফলে প্রথম যে নামগুলো আসবে বিক্রিয়াগুলোর, সেই বিক্রিয়াগুলো সম্পর্কেও আমাদের কিন্তু একটা পরিচিতি লাভ করতে হবে। ওরকমই একটা বিক্রিয়া হলো নাইট্রেশন। সেই বিক্রিয়াগুলোকে নাইট্রেশন বলা হবে যে বিক্রিয়ায় কোনো গ্রুপ বা পরমাণু NO2 গ্রুপ বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। আর এই নাইট্রেশন বিক্রিয়া ঘটাবার জন্য আমরা গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এবং এটা যদি আমরা অ্যালকেনের ক্ষেত্রে এই নাইট্রেশন বিক্রিয়াটা অ্যাপ্লাই করি, তাহলে দেখব অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং উৎপন্ন যৌগগুলোকে আমরা নাইট্রো অ্যালকেন বলি। যেমন আমরা যদি এক্ষেত্রে সাধারণত উষ্ণতা 400 ডিগ্রি C এর কাছাকাছি উষ্ণতা ব্যবহার করা হয়, মনে থাকবে। যেমন আমরা মিথেনের ক্ষেত্রে যদি দেখি, মিথেনের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে হাইড্রোজেন পরমাণু NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং এই যৌগটা উৎপন্ন হবে, যার নাম নাইট্রোমিথেন। নাইট্রোমিথেন। আমরা যদি বিক্রিয়াটাতে একটু চোখ বুলিয়ে নিতে চাই, তাহলে আমরা এরকম করে বিক্রিয়াটাকে বলতে পারি, নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা ভেঙে লিখি তাহলে NO2 এবং এখান থেকে কি হচ্ছে, এই যৌগটার এই জলের অণু হিসাবে বেরিয়ে যাচ্ছে আর এটার সাথে এটা কানেক্ট হয়ে যাচ্ছে, ফলে CH3NO2। এইভাবে বিক্রিয়াটা আমরা মনে রাখতে পারি। দেখতে পাচ্ছ, যেখানে নাইট্রিক অ্যাসিডকে ভেঙে একটু আলাদা করে লিখলাম আর মিথেনে একটা হাইড্রোজেন আলাদা করে দেখিয়ে দিয়ে জলের অণু চলে যাচ্ছে, এদিকে জলের অণু বেরিয়ে যাচ্ছে আর এই যৌগটা তৈরি হচ্ছে। এইভাবে নাইট্রেশন বিক্রিয়াটা ঘটে। বোঝা গেছে? এর পরের বিক্রিয়াটা আমরা দেখব, জৈব যৌগে আরেকটা বিক্রিয়া আছে যাকে সালফোনেশন বলা হয়। সালফোনেশন, সেই সমস্ত বিক্রিয়াকে বলা হবে সালফোনেশন যেখানে কোনো গ্রুপ বা পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। সালফোনেশন কাকে বলা হবে? সালফোনেশন বিক্রিয়া যেখানে কি হবে, গাঢ় সালফুরিক অ্যাসিড বা ধূমায়মান সালফুরিক অ্যাসিড, এক্ষেত্রে মনে রাখবে ধূমায়মান সালফুরিক অ্যাসিড। ধূমায়মান সালফুরিক অ্যাসিড বা ওলিয়াম ব্যবহার করা হয়। ওলিয়াম H2S2O7 ওলিয়াম বলা হয়। ওলিয়াম দ্বারা বিক্রিয়াটা ঘটানো হয়। বোঝা গেছে? এক্ষেত্রে কি হবে, সালফোনিক অ্যাসিড গ্রুপ কিন্তু প্রবেশ করে, এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপন ঘটে।
প্রতিস্থাপন ঘটে। এক্ষেত্রেও উষ্ণতা কিন্তু প্রয়োগ করা হয় 400 ডিগ্রি 480 ডিগ্রি প্রায় উষ্ণতা। মনে থাকবে এই বিক্রিয়াগুলোকে বলা হয় সালফোনেশন। ফলে আমরা আরেকটা বিক্রিয়ার সাথে পরিচিতি হলাম। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে বিভিন্ন সময় এই বিক্রিয়াটা আসবে, যে বিক্রিয়াটাকে সালফোনেশন বলে। আজকে থেকে তাহলে এই বক্তব্য আমরা মনে রাখার চেষ্টা করব যে সেই বিক্রিয়াটাকে সালফোনেশন বিক্রিয়া বলা হবে যে বিক্রিয়া কোনো গ্রুপ বা পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। এবং এই বিক্রিয়াটা ঘটাবার জন্য আমরা যে বিকারকটা ব্যবহার করি সেটা হলো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। আমরা এবার সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের ক্ষেত্রে যদি এই সালফোনেশন বিক্রিয়াটা ঘটাই তাহলে অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং উৎপন্ন যৌগ অ্যালকেন সালফোনিক অ্যাসিড পাওয়া যাবে। যেমন মিথেনের ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই যৌগটা আমরা দেখতে পাবো মিথেন। মিথেনের সাথে যদি সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, গাঢ় সালফুরিক অ্যাসিড বা ধূমায়মান সালফুরিক অ্যাসিড, তাহলে মিথেনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। ফলে তৈরি হবে মিথেন সালফোনিক অ্যাসিড। মিথেন সালফোনিক অ্যাসিড, মিথেন সালফোনিক অ্যাসিড। বোঝা গেছে? একই রকমভাবে যদি আমরা ইথেনের সাথে বিক্রিয়া ঘটাই, ইথেনের সাথে যদি সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে বলো তো? ইথেনের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে উৎপন্ন যৌগটা কি হবে? আমরা মনে রাখার সুবিধার জন্য এই বিক্রিয়াটাকে একটু মনে রাখার সুবিধার জন্য আমরা ভাবতে পারি এরকম করে, হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম আর সালফুরিক অ্যাসিডকে আলাদা করে লিখলে, একটু দুটো ভাগে লিখলে এই হয়। এবং এখান থেকে জলের অণুর অপসারণ হয় এবং জলের অণু বেরিয়ে যাওয়ার পর এটার সাথে এটা কানেক্ট হয় এবং মিথাইল সালফোনিক অ্যাসিড তৈরি হয়। SO3H সেই সঙ্গে জল হয়। এই হলো বিক্রিয়াটা। এভাবে জলের অণুর অপসারণের মাধ্যমে বিক্রিয়াটা ঘটে। দেখতে পাচ্ছ সালফুরিক অ্যাসিডকে এভাবে লিখলাম এবং OH আর H মিলে জলের অণু বেরিয়ে গেছে এবং এই গ্রুপটা এসে ঢুকে গেছে। এই বিক্রিয়াটাকেই বলা হয় সালফোনেশন বিক্রিয়া। আর এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়ার সাথে আমরা আজকে পরিচিতি লাভ করলাম। প্রথম হ্যালোজেনেশন, কোনো গ্রুপ বা পরমাণু কোনো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপনের বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন। সাধারণত অনুঘটক আলো তাপচাপের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। সেই সঙ্গে কোনো গ্রুপ বা পরমাণু NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন এবং সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের বিক্রিয়াকে বলা হয় সালফোনেশন। এবং অর্গানিক কেমিস্ট্রিতে এই বিক্রিয়াগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। আমরা এবার হ্যালোজেনেশন যে বিক্রিয়াটা পড়লাম সেই হ্যালোজেনেশন বিক্রিয়া একটু কৌশলটা দেখে নিব। আগের ক্লাসে আগের চ্যাপ্টারের যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে আমরা কৌশল শিখেছি। আজকে আমরা সেই কৌশলের অ্যাপ্লিকেশন হিসাবে আমরা দেখে নিব সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের ক্লোরিনেশনের কৌশল। আমরা যেমন মনে করো মিথেন, মিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় বিক্ষিপ্ত সূর্যালোকে, বিক্ষিপ্ত সূর্যালোক, বোঝা গেছে? বিক্ষিপ্ত সূর্যালোকে তাহলে মিথাইল ক্লোরাইড তৈরি হয় আর HCl তৈরি হয়। এই বিক্রিয়াটার যদি আমাকে কৌশল লিখতে বলে তাহলে কৌশলটা হবে কীরকম বলো? আমরা এই বিক্রিয়াটারই কৌশল দেখব, এই প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। ঠিক আছে? তো এই বিক্রিয়াটা 3টা ধাপে ঘটে। 3টা ধাপের মধ্যে আমরা মনে রাখবো প্রথম ধাপ যেটা, প্রথম ধাপ সেই সূচনা পর্ব বলা হয় একে। সূচনা পর্ব বলা হয়। এক্ষেত্রে কি তৈরি হয়? এই প্রথম ধাপে কিন্তু Cl মুক্তমূলক তৈরি হয়। Cl মুক্তমূলক গঠন, ক্লোরিন মুক্তমূলক গঠন। মুক্তমূলক গঠন। ঠিক আছে? কিভাবে ঘটে? এই যে ক্লোরিন আছে সূর্যালোকের উপস্থিতিতে, মনে রাখবে কৌশলে কিন্তু প্রত্যেকটা ধাপ একদম স্পষ্ট করে দেখাতে হবে। তো এই যে ক্লোরিনের যে বন্ধন আছে সূর্যালোকের উপস্থিতি, এটা 2টো ভাগে ভাগ হয়ে গিয়ে ক্লোরিন মুক্তমূলক তৈরি হবে। এই হলো প্রথম ধাপের ঘটনা, সূচনা পর্ব যাকে বলা হয়, ক্লোরিন মুক্তমূলক গঠন। বোঝা গেছে? এবার দ্বিতীয় ধাপে যদি আমরা দেখি, দ্বিতীয় ধাপে কি ঘটে? দ্বিতীয় ধাপ যাকে বিস্তার ধাপ বলা হয়, বিস্তার পর্ব যাকে বলা হবে দ্বিতীয় ধাপে, সেক্ষেত্রে কি হবে বলো তো? এক্ষেত্রে মিথাইল মুক্তমূলক গঠন, মিথাইল মুক্তমূলক গঠন ও মিথাইল ক্লোরাইড গঠন।
এই এই দুটো ঘটনা দ্বিতীয় ধাপে ঘটবে। মিথাইল মুক্তমূলক তৈরি হবে আর শেষে মিথাইল ক্লোরাইড তৈরি হবে দ্বিতীয় ধাপে। দেখো দ্বিতীয় ধাপে কি হবে, মিথেন যে আছে সেই মিথেনের একটা হাইড্রোজেনকে আলাদা করে দেখালাম, ঠিক আছে। এর সাথে যে ক্লোরিন আছে ক্লোরিন মুক্তমূলক, এই দেখো ক্লোরিন মুক্তমূলকের সাথে এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে চলে যাবে এবং এর সাথে এটা যুক্ত হবে, ফলে তৈরি হবে মিথাইল মুক্তমূলক আর HCl, এই মিথাইল মুক্তমূলক গঠন। বোঝা গেছে নিশ্চয়ই? বোঝা গেছে তো? মিথাইল মুক্তমূলক কী হলো, এই যে বন্ধন ইলেকট্রন জোড় বন্ধন তৈরি হয়েছিল সেটা নিজেদের মধ্যে নিয়ে নিল এবং এটা এর সাথে যুক্ত, এটা তৈরি করলো মিথাইল মুক্তমূলক। এই যে মিথাইল মুক্তমূলক তৈরি হলো, এই মিথাইল মুক্তমূলক এবার ক্লোরিনকে ভাঙবে, ক্লোরিন এদিকে চলে আসবে এবং এটা এইদিকে চলে আসবে এবং মিথাইল মুক্তমূলক তৈরি থেকে মিথাইল ক্লোরাইড তৈরি হবে। এই আবার ক্লোরিন মুক্তমূলক তৈরি হলো। এই হলো বিস্তার ধাপে এই দুটো ঘটনা ঘটবে, এইটা একটা তৈরি হবে আর এটা একটা তৈরি হবে, সেটা লিখে রেখেছি। এই হলো কৌশল, মনে থাকবে। আমরা কৌশল আগের ক্লাসে দেখেছি, কারো অসুবিধা হলে আগের ভিডিও একটু দেখে নিতে হবে কৌশল কিভাবে মুক্তমূলক কৌশলে বিক্রিয়াটা ঘটে। আমরা যদি তৃতীয় ধাপের কথা বলি, তৃতীয় ধাপ এটাকে সমাপ্তি বলা হয়। সমাপ্তি পর্ব। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ইথেন তৈরি হয়, CH3 Cl2 গঠন। এই যে মিথাইল মুক্তমূলক, দুটো মিথাইল মুক্তমূলক কিন্তু এবার বিক্রিয়াটাকে ক্লোজ করে দিবে, ফলে ইথেন তৈরি হলো। সেই সঙ্গে দুটো Cl ক্লোরিন মুক্তমূলক যুক্ত হয়, ক্লোরিন তৈরি হবে। এই হলো সমাপ্তি পর্ব, এই হলো তৃতীয় ধাপ। এইভাবে কৌশল, আমরা যে বিক্রিয়াটা লিখে রেখেছি এই বিক্রিয়াটার কৌশলকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এটা মুক্তমূলক কৌশলে কিন্তু বিক্রিয়াটা ঘটে। ফলে অ্যালকেনের যে প্রতিস্থাপন বিক্রিয়া হ্যালোজেনেশন, এটা হলো হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। নিশ্চয়ই বুঝতে পারছো, তিনটা ধাপে বিক্রিয়াটা ঘটে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপে ক্লোরিন মুক্তমূলক তৈরি হয়, দ্বিতীয় ধাপে মিথাইল মুক্তমূলক, যেটা ক্লোরিন মুক্তমূলকের সাথে যুক্ত হয় মিথাইল ক্লোরাইড তৈরি হয়, এবং তৃতীয় ধাপে সমাপ্তি ধাপে মিথাইল মুক্তমূলক দুটো জোড়া লেগে যায় এবং ক্লোরিন দুটো মুক্তমূলক যুক্ত হয়, Cl2 অণু তৈরি করে। এভাবে আমরা কৌশলটা ব্যাখ্যা করতে পারি সম্পৃক্ত হাইড্রোকার্বনের যে হ্যালোজেনেশনের প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে, সেই প্রতিস্থাপনে হ্যালোজেনেশনের এভাবে কৌশলটাকে ব্যাখ্যা করা যায়। আমরা এবার পরের ধরনের বিক্রিয়ায় চলে যাব। পরের ধরনের এই কৌশলটার কিন্তু একটা নাম আছে, তোমরা বলতে পারবে? মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, সূর্যালোকে যে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া যে কৌশলটা দেখালাম, এই কৌশলটার নাম কি বলো তো? এই কৌশলটা কি কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে ঘটে, না কার্বোঅ্যানায়ন গঠনের মাধ্যমে ঘটে, না মুক্তমূলক কৌশলে ঘটে? তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া আইসোমারাইজেশন। অ্যালকেনগুলোর এই ধর্মটা আমরা লক্ষ্য করি, একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে রূপান্তরিত হয়। তো আমরা আইসোমারাইজেশন বিক্রিয়াটা মোটামুটি 300 ডিগ্রি সিতে এই বিক্রিয়াগুলো ঘটানো হয়, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl, অ্যালুমিনিয়াম ব্রোমাইড HCl বা HBr ইত্যাদি অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো ঘটে। মনে থাকবে? আইসোমারাইজেশন বিক্রিয়া, একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার উৎপন্ন হয় এবং এই উষ্ণতা, এই সমস্ত অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াগুলো আমরা ঘটিয়ে থাকি। সেক্ষেত্রে কি হয়, যে নর্মাল যে অ্যালকেনগুলো আছে, অর্থাৎ শাখাহীন অ্যালকেন, নর্মাল কি হয়, শাখাযুক্ত অ্যালকেনে পরিণত হয়। এই হলো আইসোমারাইজেশন বিক্রিয়াটা ছোট্ট স্টেটমেন্ট, মনে রাখার চেষ্টা করো। আজকে থেকে অর্গানিক কেমিস্ট্রিতে
সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনগুলো এই ধরনের আইসোমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে অনুঘটকের উপস্থিতিতে যদি প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসের মতন উষ্ণতা প্রয়োগ করা যায় তাহলে এই আইসোমারাইজেশন বিক্রিয়াটা ঘটে। উদাহরণ হিসাবে যদি আমরা একটা বিক্রিয়াকে দেখে নিই, যেমন CH2CH2CH3, এটার নাম নর্মাল বিউটেন, কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু একে যদি প্রায় 300 ডিগ্রিতে উত্তপ্ত করা যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর HCl এর উপস্থিতিতে, তাহলে এখান থেকে শাখাযুক্ত যৌগ তৈরি হবে আইসোবিউটেন। এই যে শাখাযুক্ত যৌগ তৈরি হলো, নর্মাল বিউটেন থেকে আইসোবিউটেন হয়ে গেল। মনে থাকবে? এই ধরনের বিক্রিয়াগুলো অ্যালকেনগুলো অংশগ্রহণ করে, এবং আজকে থেকে যে বিক্রিয়াগুলো আমরা যে টাইপের বিক্রিয়াই পাই না কেন সেই বিক্রিয়াগুলোকে কিন্তু ওভারঅল মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ আগে আমরা এত সংখ্যায় বিক্রিয়া ক্লাস 10-এ পাইনি। আর জৈব যৌগের প্রথম আমরা বিক্রিয়া ঘটিত বিষয় নিয়ে আলোচনা করছি বলে মনে রাখার কিন্তু চেষ্টা করতে হবে, বারবার ভালো করে ভিডিও ফলো করে এবং এই বিক্রিয়াগুলোকে বারবার রিভিশন দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে অ্যালকেনগুলো কিন্তু এই ধরনের আইসোমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। সেই সঙ্গে অ্যালকেনগুলো আরও এক ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে যাকে তাপীয় বিয়োজন তথা ক্র্যাকিং বলা হয়। তাপীয় বিয়োজন বা ক্র্যাকিং, আমরা এই বিক্রিয়াটাও দেখে নিব। চতুর্থ টাইপের বিক্রিয়া তাপীয় বিয়োজন, অ্যালকেনের তাপীয় বিয়োজন। একে ক্র্যাকিংও বলা হয়। সাধারণত এটা 500 থেকে 700 ডিগ্রি সিতে এই ক্র্যাকিং বা তাপীয় বিয়োজন অ্যালকেনের ঘটানো হয়। মনে থাকবে তো উষ্ণতা? তাহলে অ্যালকেনগুলো তাপীয় বিক্রিয়া অংশগ্রহণ করে, তাপীয় বিয়োজনে অংশগ্রহণ করে। অ্যালকেনগুলোকে যদি 500 থেকে 700 ডিগ্রিতে বায়ুর অনুপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কম কার্বনযুক্ত, মনে রাখবে, কম কার্বনযুক্ত অ্যালকিন হাইড্রোজেন উৎপন্ন হয়। এই ধরনের যৌগগুলো উৎপন্ন হয়। এই হলো ক্র্যাকিংয়ের স্টেটমেন্ট। অ্যালকেনগুলোকে যদি তাপীয় বিয়োজন করা হয় প্রায় 500 থেকে 700 কেলভিন উষ্ণতায় বায়ুর অনুপস্থিতিতে, তাহলে সেটা বিয়োজন ঘটবে এবং বিয়োজিত হয় কম কার্বনযুক্ত অ্যালকিন এই ধরনের যৌগগুলো তৈরি করবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, প্রোপেনকে যদি তাপীয় বিয়োজন ঘটানো যায় প্রায় 500 থেকে 700 ডিগ্রি সিতে উত্তপ্ত করা যায়, তাহলে এটা বিয়োজিত হয় প্রোপিন তৈরি করে, ইথিলিন তৈরি করে, মিথেন তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয়। এভাবে ছোট ছোট কম আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগ তৈরি হয় প্রোপেনের তাপীয় বিয়োজনের ফলে। আমরা পঞ্চম ক্যাটাগরির বিক্রিয়া দেখব। আর একটা নতুন বিক্রিয়া শিখব যাকে ডিহাইড্রোজেনেশন বলে। অর্গানিক কেমিস্ট্রিতে বেশ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। সেই বিক্রিয়াগুলোকে ডিহাইড্রোজেনেশন বলা হয়, যেখানে হাইড্রোজেনের অপসারণ ঘটে। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনগুলো এই ধরনের ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া অংশগ্রহণ করে, ফলে বিক্রিয়াটার নাম ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন বলতে হাইড্রোজেন অপসারণ বোঝায়। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনগুলো এই ধরনের ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু কি উৎপন্ন হবে সেটা নির্ভর করবে ব্যবহৃত উষ্ণতা এবং অনুঘটকের উপর। যেমন ইথেনে যদি ডিহাইড্রোজেনেশন ঘটানো হয় প্রায় 500 থেকে 700 ডিগ্রি সিতে, এবং ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর অ্যালুমিনা অনুঘটকের উপস্থিতিতে, তাহলে হাইড্রোজেন অণুর অপসারণের মাধ্যমে ইথিলিন তৈরি হয়। এই হলো ইথিলিন এবং ইথেনের ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। পরবর্তীতে রূপান্তরের ক্ষেত্রে ইথেন থেকে ইথিলিন কিভাবে রূপান্তর ঘটাবে সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলো আমাদের ভীষণ কাজে লাগবে। আমরা আবার দেখবো এই ধরনের ডিহাইড্রোজেন বিক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটাইজেশনও ঘটতে পারে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ আমরা তৈরি করতে পারি।
অ্যারোমেটাইজেশন। সাধারণত 6 বা 6 বেশি যদি কার্বনযুক্ত অ্যালকেন হয় তাহলে এই ধরনের অ্যারোমেটাইজেশন ঘটে। 6 বা 6 বেশি, 6 বেশি কার্বন যুক্ত যৌগ, মনে রাখবে কার্বন যুক্ত, 6 বা 6 বেশি কার্বন হতে হবে এবং প্লাটিনাম অনুঘটক ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যারোমেটাইজেশন প্লাটিনাম অনুঘটক আর 400 থেকে 600 ডিগ্রি সি, তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারি। ওরকম একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন CH3 CH2 CH3 N-হেক্সেন, এই যৌগটা, একে যদি আমরা প্রায় 400 থেকে প্লাটিনাম অনুঘটক দিয়ে 400 থেকে 600 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যারোমেটিক যৌগ বেনজিন উৎপন্ন হয়। বেনজিন, এই হলো অ্যারোমেটাইজেশন। দেখো, অ্যালিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করলাম, বেনজিন, অ্যারোমেটাইজেশন ঘটলো। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন হ্যাপটেন যদি নিই, হ্যাপটেন N-হেপ্টেন, তাহলে এটা অ্যারোমেটাইজেশন ঘটবে প্লাটিনাম অনুঘটক 400 থেকে 600 ডিগ্রি সি, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ তৈরি হবে যাকে টোলুইন বলা হয়, টোলুইন। এইভাবে আমরা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে এই যে অ্যালকেন গুলো, আমরা যে সম্পৃক্ত অ্যালকেন গুলো নিয়ে আলোচনা করছি, সেই অ্যালকেন গুলো এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন যৌগ তৈরি করে। ফলে মনে রাখবে, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া হলো সেই বিক্রিয়াগুলো যে বিক্রিয়াগুলোতে হাইড্রোজেনের অপসারণ ঘটে এবং হাইড্রোজেনের অপসারণের ফলে বিভিন্ন ধরনের যৌগ, আমরা অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন থেকে। তোমরা বলতে পারবে এই বিক্রিয়াটাতে কি হবে? আমরা যদি এই বিক্রিয়াটা ঘটাই তাহলে কি হবে বলতো? এখানে কি দিলে পরে এই যৌগটা তৈরি হবে, এটাকে বলতে হবে এই জায়গাটাতে কি হবে। আমরা এবার দেখব যে এই হলো সামগ্রিকভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করলাম। 5 ধরনের বিক্রিয়া নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। প্রথম বিক্রিয়াগুলো হলো জারণ বিক্রিয়া, যেখানে নিয়ন্ত্রিত জারণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন। তৃতীয় ক্যাটাগরি বিক্রিয়া আমরা দেখলাম ক্র্যাকিং বা তাপীয় বিয়োজন। চতুর্থ ক্যাটাগরির বিক্রিয়া আমরা দেখলাম আইসোমারাইজেশন। আর পঞ্চম ক্যাটাগরির বিক্রিয়াগুলো হলো ডিহাইড্রোজেনেশন। এগুলো সামগ্রিকভাবে ওভারঅল আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করব। এবার আমাদের বইতে নাম ধরে মিথেন এবং ইথেনের প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি বিষয়গুলো আছে। এই বিষয়গুলোকে আলাদা করে আর পড়া দরকার হয় না, কারণ মিথেন ইথেনের নাম ধরে যে সমস্ত বিক্রিয়া বইতে আমাদের দেওয়া আছে, সেই বিক্রিয়াগুলো অলরেডি আমরা উদাহরণ হিসাবে অ্যালকেনের ক্ষেত্রে প্রয়োগ করেছি। সে কারণে আবার বিস্তারিত না পড়ে আমরা ছক করে মিথেন আর ইথেনের প্রস্তুতি আর বিভিন্ন বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করব, ছক করে। বোঝা গেছে নিশ্চয়ই? তো মিথেনের প্রস্তুতির ছক এবং রাসায়নিক বিক্রিয়ার ছক আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব, সঙ্গে ইথেনেরও। প্রথমে আমরা মিথেন দিয়ে শুরু করি। মিথেন, এই মিথেনের প্রস্তুতি। মিথেনের প্রস্তুতি আমরা বিভিন্ন জায়গা থেকে, আমরা যদি মিথেনকে এখানে ধরে নিই যে এখানে মিথেন আছে, সেই মিথেনকে আমরা বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে পারি। যেমন পরীক্ষাগারে প্রস্তুতির যে নীতি, সোডিয়াম অ্যাসিটেটের সাথে সোডা লাইম তাপ যদি দেওয়া যায় তাহলে মিথেন তৈরি হয়। আমরা ছক করে মনে রাখার চেষ্টা করব। ঠিক তেমনি যেমন মিথাইল আয়োডাইড, অ্যালকিল হ্যালাইডকে যদি জিঙ্ক আর ইথানল দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথেন পাওয়া যায়। আমরা মিথেনকে আরো অন্য জায়গা থেকেও তৈরি করতে পারি, যেমন অ্যালুমিনিয়াম কার্বাইড। এই অ্যালুমিনিয়াম কার্বাইডের সাথে যদি জলের আদ্র বিশ্লেষণ করা যায় তাহলে মিথেন পাওয়া যায়। এভাবে ছক করে আমরা মিথেনের প্রস্তুতিটা মনে রাখার চেষ্টা করব। একই রকম ভাবে আমরা দেখলাম মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা ব্রোমাইড, এর সাথে যদি জলের আদ্র বিশ্লেষণ করা হয় তো মিথেন পাওয়া যায়।
এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিথেনের প্রস্তুতিটা আমরা মনে রাখার চেষ্টা করব। এরকম ছক করে এই বিক্রিয়াগুলো আমাদের জানা তো, এই বিক্রিয়াগুলো আমরা পড়েছি তাই কিনা বলো, সেই বিক্রিয়াগুলোকে আলাদা করে এবার মিথেনের প্রস্তুতিতে কিন্তু বলা আছে। আমরা আলাদা করে মনে রাখবো না, এরকম ছক করে ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব। এবার মিথেনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করব। রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা অলরেডি বিক্রিয়াগুলো দেখেছি, সেই বিক্রিয়াগুলোকে ছক করে মনে রাখার চেষ্টা করব। মিথেনের বিক্রিয়া যেমন মনে করো মিথেন, ঠিক আছে, এই মিথেনকে যদি অক্সিজেনে দহন করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল হবে, এই বিক্রিয়াটা আমাদের পড়া আছে। সেই সঙ্গে মনে রাখবে মিথেনকে যদি দ্রুত 1500 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয় তাহলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়, এইভাবে ছক করে মনে রাখবে। মিথেনের আরো আছে, মিথেনকে যদি কপার অনুঘটক 300 ডিগ্রি সি এবং চাপ প্রয়োগ করা হয় তাহলে মিথেন থেকে মিথানল উৎপন্ন হয়, এই বিক্রিয়াগুলো আমরা দেখেছি। সেই সঙ্গে আমরা আরো দেখেছি মিথেনকে যদি অজনের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় তাহলে ফর্মালডিহাইড হয়, তাই কিনা বলো। আমরা এই বিক্রিয়াগুলো পড়াতো, ফলে আলাদা করে আবার বিস্তারিত পড়ার কোনো দরকার নেই। আগে যে বিক্রিয়াগুলো আমরা পড়লাম সেই বিক্রিয়াগুলোকে আমরা ছকের আকারে মনে রাখবো। যেমন মিথেনের সাথে যদি নাইট্রিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হয় নাইট্রেশন বিক্রিয়া হবে, নাইট্রোমিথেন আমরা পাবো। মিথেনের সাথে ধূমায়মান সালফুরিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে কি হবে, মিথেন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। এইভাবে মিথেনের বিক্রিয়াগুলোকে আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। বোঝা গেছে কথাটা? এই হলো মিথেনের প্রস্তুতি আর এই হলো মিথেনের বিক্রিয়া। এরকম ছোট ছোট ছক করে মিথেনের বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করবে। মিথেনের দুই একটা স্পেশাল বিক্রিয়া আছে, যেমন ফ্লোরিনের সঙ্গে যদি মিথেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কার্বন প্লাস এইচএফ তৈরি হবে। এই বিক্রিয়াটা বিস্ফোরণ সহ হবে, বিস্ফোরণ সহ বিক্রিয়াটা কিন্তু ঘটে। মিথেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া কার্বন প্লাস এইচএফ তৈরি হয়। এরকম কিছু কিছু বিক্রিয়া কিন্তু মিথেনের মনে রাখতে হবে। একই রকম ভাবে ইথেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ইথেনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো একই রকম প্রস্তুতির ছক করে আমরা মনে রাখার চেষ্টা করবো। কিন্তু তার আগে তোমরা বলতে পারবে মিথেনের এই বিক্রিয়াটা বলতে পারবে? যদি বলা হয় কি হবে বলো তো, যদি বলা হয় মিথেনের সাথে যদি আমি ফ্লোরিনের বিক্রিয়া ওঠাই তাহলে কি হবে বলো তো, বলতে পারবে? আমরা এবার ইথেনের বিক্রিয়া পড়বো। ইথেনেরও প্রস্তুতি আর ধর্ম মনে রাখার চেষ্টা করবো, কিন্তু তার আগে তোমাদের নিশ্চয়ই একটা শব্দ জানা আছে আলেয়া। সেই আলেয়া ভৌতিক আলো, যাকে আমরা বলে ভূতের আলো অনেক সময় বলে থাকি, কুসংস্কার আছে মানুষের মধ্যে, সেই আলেয়াটা কিন্তু এইখান থেকে আমরা একটু ধারণা তৈরি করবে আসলে আলেয়াটা কি। অনেকেরই জানা আছে, অনেকেরই একটু সঠিক তথ্যটাই জানা আছে আলেয়া। আমরা জানি জলাভূমিতে গাছ যে উদ্ভিদ বা হাড়, উদ্ভিদ বা প্রাণী যাই হোক, জলাভূমিতে কি হয় বলতো, জৈব পচনে মিথেন উৎপন্ন হয়, মিথেন উৎপন্ন হয়। বুঝা গেছে কথাটা? আর সেই সঙ্গে মিথেনের সাথে সাথে ফসফিন আর ফসফরাস ডাইহাইড্রাইড উৎপন্ন হয়, মনে থাকবে। তাহলে জলাভূমিতে জৈব পচনের ফলে, অর্থাৎ জীবজন্তুর হাড়, গাছের পাতা ইত্যাদি পচনের ফলে মিথেন উৎপন্ন হয়। মিথেনের সাথে সাথে ফসফিন ফসফরাস ডাইহাইড্রাইড উৎপন্ন হয়। এই ফসফরাস ডাইহাইড্রাইড স্বতঃস্ফূর্তভাবে বাতাসে জ্বলে যায়, স্বতঃস্ফূর্তভাবে বাতাসে জ্বলে যায়, কারণ এটা দাহ্য, বাতাসে জ্বলে। আর এটা বাতাসে জ্বলার ফলে উৎপন্ন যে তাপ, উৎপন্ন তাপে মিথেনও নীলাভ শিখায় জ্বলে, নীলাভ শিখায়, মনে থাকবে, নীলাভ শিখায় জ্বলে। আর এটাকে বলা হয়, একে আলেয়া বলে। এটা কোনো ভৌতিক আলো কিন্তু নয়। এই ঘটনাটার জন্যই আলেয়ার সৃষ্টি হয়। জীবজন্তুর পচনের ফলে মিথেন উৎপন্ন হয় জলাভূমিতে, মনে থাকবে, এই জলাভূমিতে। সেই জন্য তো এই আলেয়াকে মার্স গ্যাস বলে। মার্সিল্যান্ড কথাটা থেকে এসছে, জলাভূমি, মার্সিল্যান্ড থেকে মার্স গ্যাস,
মিথেনকে সেজন্য মার্স গ্যাস বলা হয়। কেন? যেহেতু জলাভূমিতে মিথেন সৃষ্টি হয় জীবজন্তুর পচনের ফলে, সেই সঙ্গে এই জিনিসগুলো উৎপন্ন হয় এবং এটা দাহ্য বলে সহজে জ্বলতে শুরু করে এবং উৎপন্ন তাপে ফসফিন মিথেন এরা নীলাবশিকায় জ্বলতে থাকে এবং আলেয়ার সৃষ্টি হয়। এইভাবে কিন্তু আলেয়ার সৃষ্টি হয়। মনে রাখবে এটা কোনো ভৌতিক আলো নয়। আমরা এবার ইথেনের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব। ইথেনের দুই একটা প্রস্তুতির ছক আর ইথেনের বিভিন্ন বিক্রিয়াগুলোর ছক মনে রাখার চেষ্টা করব। ইথেন একদম নাম ধরে বইতে বিস্তারিত বলা আছে, আমরা সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব। ইথেনের যদি আমরা প্রস্তুতি দেখে নিই, ইথেনকে কি কি কোন কোন জায়গা থেকে তৈরি করা যেতে পারে, আমরা সহজে ইথেনের প্রস্তুতি কিন্তু আমরা যদি বলি ইথেনের আমরা প্রস্তুতির একটা ছক দেখে নিব, তাহলে সহজে আমরা দেখাতে পারি CH3 যেমন সোডিয়াম প্রোপানয়েড, এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি সোডালাইম তাপ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথেন উৎপন্ন হবে। এভাবে মিথেন তৈরি করতে পারি। অথবা মিথেনকে আমরা ইথাইল আয়োডাইডকে যদি জিঙ্ক আর ইথানল দিই, জিঙ্ক কপার যুগল আর ইথানল যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইথেন তৈরি করতে পারি। আমরা ইথেন আরো বিভিন্ন জায়গা থেকে তৈরি করতে পারি, যেমন ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ক্লোরাইড, একে যদি জল দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে ইথেন পাওয়া যেতে পারে। এছাড়াও মনে রাখবে ইথেনকে আমরা তৈরি করতে পারি ভার বিক্রিয়ায় সোডিয়াম এবং ধাতব সোডিয়ামের উপস্থিতিতে এর সাথে যদি বিক্রিয়া ঘটানো যায় তা আমরা জানি ইথেন তৈরি হবে, কারণ এখান থেকে এটা বাদ যায়, এটার সাথে এটা কানেক্ট হয়ে যায়, ভার বিক্রিয়া। ফলে ভার বিক্রিয়ার সাথে তৈরি করতে পারি। এছাড়াও আমরা কলবের যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া আছে, সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এই সোডিয়াম বা পটাশিয়াম লবণে যদি প্লাটিনাম তড়িৎদ্বারের সাথে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এই জায়গাটা কেটে গিয়ে এটা জুড়ে গিয়ে ইথেন তৈরি হয়। এইভাবে বিভিন্ন জায়গা থেকে, দেখো ছক করে দিয়ে দিলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা এই যৌগটা থেকে তৈরি করতে পারি, এই বিক্রিয়াটার সাহায্যে তৈরি করতে পারি, এই বিক্রিয়াটার সাহায্যে তৈরি করতে পারি, এটার সাথে বিভিন্ন জায়গা থেকে আমরা সহজে ইথেন তৈরি করতে পারি। ফলে পাতা পড়ার কোনো দরকার নেই, এক জায়গায় ছক করে দিয়ে দিলাম, এখান থেকে রিভিশন করবে এবং মনে রাখার চেষ্টা করবে ইথেন প্রস্তুতি। এবার ইথেনের বিক্রিয়াগুলোর কথা যদি বলি, কম সংখ্যক বিক্রিয়া মিথেনের মতো, ইথেন প্রায় সব ধরনের বিক্রিয়াতেই অংশগ্রহণ করে, সেরকম ইথেনের কিছু বিক্রিয়া যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে ইথেনের দুই একটা বিক্রিয়া মনে রাখার চেষ্টা করবো। কিন্তু তার আগে তোমরা বলতে পারবে যে এই যৌগটা CH3 CH2CON, ঠিক আছে, একে যদি সোডালাইম আর তাপ দেওয়া যায় তাহলে কি হবে বলতো? সোডালাইম আর তাপ দিলে কি উৎপন্ন হবে? আমরা এবার বিক্রিয়াগুলো এক নজরে দেখে নেব। ইথেনের বিক্রিয়া, যেমন মনে করো ইথেন, এই ইথেনের সাথে যদি বিভিন্ন বিক্রিয়ার কথা বলি, যেমন দহন যদি করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড, আমরা এটা পড়েছি, আমাদের নূতন তো বিক্রিয়া নয়, সেই বিক্রিয়াগুলোই তো, কারণ ইথেন অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যে কোনো অ্যালকেনকে দহন ঘটালে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়। একই রকম যদি আমরা এর সাথে যদি আমি সূর্যালোকের বিক্রিয়া ঘটাই, বিক্ষিপ্ত সূর্যালোকে, তাহলে মিথাইল ক্লোরাইডের মতন ইথাইল ক্লোরাইড তৈরি হবে। আমরা যদি এই ইথেনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে ইথাইল নাইট্রাইট উৎপন্ন হবে বা নাইট্রো ইথেন তৈরি হবে। আমরা যদি ইথেনের সাথে গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, ধূময়মান সালফুরিক অ্যাসিড, তাহলে কি হবে? ইথেন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। তাই হবে কিনা বলো? মনে থাকবে কথাটা? এছাড়াও ইথেনের আমরা দুই একটা বিক্রিয়া আবার ইথেনের মনে রাখতে পারি, যেমন ইথেনকে যদি আমি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড দিই এবং প্রায় 500 থেকে 700 ডিগ্রি সি, তাহলে ইথিলিন উৎপন্ন হবে, যেটা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া বলে। এরকম বেশ কিছু বিক্রিয়া আমরা মনে রাখতে পারি যেটা কিন্তু ইথেন অংশগ্রহণ করে। এই হলো সামগ্রিকভাবে আজকের আলোচনা, যেখানে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম। মূলত 5 ধরনের বিক্রিয়া এরা অংশগ্রহণ করে, সেই সঙ্গে নাম ধরে মিথেনের প্রস্তুতি এবং ধর্ম, ইথেনের প্রস্তুতি আর ধর্মের বিক্রিয়াগুলো ছক করে মনে রাখার চেষ্টা করব। আমার মনে হয় ক্লাসটা ভালো লেগেছে। এতক্ষণ একসাথে থাকার জন্য ধন্যবাদ।
এবং এই বিষয়গুলো নিয়ে বারবার রিভিশন দিয়ে বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ, নিজের কন্ট্রোল করার চেষ্টা করবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।